আসসালামু আলাইকুম ম্যাথ হেটার্স এবং ম্যাথ লাভাররা, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস 8-এর বা অষ্টম শ্রেণীর গণিত বই, এই যে সুন্দর একটা বই, প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। তো প্রথম অধ্যায় নিয়ে শুরু করার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলে নিই, আগে একটা ব্যাপারটা বুঝেন। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যটা কি? প্রথম কথা, এই ভিডিওগুলো বানানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, আমার কাছে যারা পড়েন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন, আপনারা যাতে কোনো ক্লাস মিস করলে সেই ক্লাসগুলো আবার দেখতে পারেন, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া অন্যরাও দেখে যদি উপকৃত হয় তো খারাপ তো কিছু না। এবং এই যে আমরা রিভাইজ প্রোগ্রাম শুরু করছি, অলরেডি আমার কাছে যারা পড়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ওদেরকে 1 থেকে 6 পর্যন্ত অধ্যায় কমপ্লিট করা শেষ আমাদের ক্লাসে। তো যেহেতু 1 থেকে 6 পর্যন্ত অধ্যায় কমপ্লিট করা শেষ, এর মধ্যে তো সবাই একসাথে ভর্তি হয় নাই, কেউ একটু আগে আসছে পরে আসছে, সব মিলে কেউ কেউ কোনো না কোনো অধ্যায়ের কোনো না কোনো লেকচার মিস করছে। এছাড়াও নানান কারণে ক্লাস মিস হয়ে থাকে। সব মিলে যারা ক্লাসগুলো মিস করছেন, এই রিভাইজের সময় যেন কোনোভাবে মিস না হয়, এই জন্য আমি চিন্তা করেছি 1 থেকে 6 পর্যন্ত সবগুলো অধ্যায়, বা 1 থেকে 5 পর্যন্ত যেগুলো আর কি হাফ ইয়ারলি পরীক্ষা পর্যন্ত লাগবে, সবগুলো অধ্যায়ের পুরা অধ্যায়ের একক কাজ, দলগত কাজ, অনুশীলনী সবগুলো সমাধান সুন্দরভাবে বুঝায় করায় দেওয়ার চেষ্টা করব। যারা আমার কাছে পড়েন তারা যাতে কোনোভাবে ক্লাস মিস করলে এই জায়গা দেখে কভার করে নিতে পারেন। আর হচ্ছে গিয়ে যারা আমার কাছে পড়েন না, তারাও যাতে ঘরে বসে সুন্দরভাবে পুরো অধ্যায়গুলা আমার কাছে আপনি কভার করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রি আপনি দেখবেন, বুঝবেন, আর সুন্দর করে আপনি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অঙ্ক ভালোভাবে বুঝে যাবেন। আমি খুব সহজ সাবলীল ভাষায় সাধারণত অঙ্ক বুঝিয়ে থাকি। একটা জিনিস চ্যালেঞ্জ দিতে পারি, আপনি ক্লাস শেষ হওয়ার পরে যদি মনোযোগ দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন, তখন আপনি ক্লাস শেষ করে অবশ্যই বলবেন যে না আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি বুঝতে পারছি। আর আপনি যখনই ক্লাস করবেন, আমার এই কথাটা মনে রাখবেন, আপনি ক্লাস করার সময় আপনার যেন আশপাশে পড়ার পরিবেশ থাকে। প্লিজ, যদি পরিবেশ না থাকে, আপনি এখন ভিডিওটা দেখেন না, পরিবেশটা ক্রিয়েট করেন, তারপরে সেই জায়গা সুন্দর করে, অর্থাৎ বাসায় ধরেন অনেক মেহমান, আপনি একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখেন অথবা পরে দেখেন। কারণ অঙ্ক যে কোনো পরিবেশে বসে বা যে কোনো অবস্থায় বোঝা সম্ভব না। ব্রেনের সাথে ম্যাথের যদি একটা কানেকশন না ঘটাইতে পারেন, তাহলে আপনি অঙ্ক কখনোই বুঝতে পারবেন না, সেটা মাথায় থাকবেন না। সো আলোচনা শেষ, কার্যক্রম শুরু, চলেন সরাসরি শুরু করি। প্রথম অধ্যায় অষ্টম শ্রেণীর, এই যে প্রথম অধ্যায়টা আছে আমাদের, এটার নাম হচ্ছে গিয়ে গাণিতিক অনুসন্ধান। জি, গাণিতিক অনুসন্ধান। এই গাণিতিক অনুসন্ধান কেন নাম দেওয়া হয়েছে সেই জিনিসটা আগে জানবেন। দেখেন, যে কোনো অধ্যায় পড়ার আগে আমাদের উচিত হচ্ছে ওই অধ্যায়ের হেডিংটা ভালো করে বোঝা। একটা জিনিস বুঝবেন, হেডিংটা কেন দেওয়া হয়, হেডলাইনটা কেন করা হয়। একটা অধ্যায়ের যখন ওরা শিরোনাম করে, যারা শিক্ষাবিদ, যারা বইটা রচনা করেন, তারা কিন্তু পুরো অধ্যায়টাকে সামারি করার চেষ্টা করেন এই এক হেডিংয়ে। যে কোনো হেডিংটার মধ্যে অনেক কিছু থাকে, তো আপনার হেডিংটা একটু ভালো করে বুঝে তারপর অঙ্ক শুরু করবেন, বা হেডিংটা কেন দেওয়া হয়েছে সেটা জেনে তারপর অঙ্ক শুরু করার চেষ্টা করবেন, যার কাছে পড়েন, যেভাবে পড়েন। তো আমরা গাণিতিক অনুসন্ধান এই অধ্যায়টা আজকে শুরু করব আল্লাহর নামে ইনশাল্লাহ। এই অধ্যায়ের প্রথমে আজকে আমরা শুধু আলোচনা করব 2, 3, 4, 5 পৃষ্ঠা পর্যন্ত যে ধরনের আলোচনা করা আছে, 5-এর পুরোটা হয়তো বা হবে না, সেই আলোচনাগুলো আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আমি অধ্যায়, পৃষ্ঠা সব কিছু বলে আপনাদের কোন প্রশ্ন কী বলা থাকবে সেটাও সলভ করে দিব। এছাড়াও আপনাদেরকে পিডিএফ ফরম্যাটটা যাদের লাগবে নক করলে আমি দিয়ে দেবো, অথবা আমার ভিডিওর নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে বা পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখানে গিয়ে আপনি মেসেজ করলেও পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, আসলে আমি কি করব সব প্ল্যান প্রোগ্রাম একসাথে বলার কারণে প্রথমে একটু কথাগুলো বেশি বলা হয়ে গেছে ভিডিওতে, মেইন কাজের চাইতে। তারপরেও যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন, দুঃখিত। চলেন শুরু করি আমরা। আজকে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাণিতিক অনুসন্ধান, লেকচার 1, অধ্যায় 1। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা ফার্স্ট, এই যে গাণিতিক অনুসন্ধান, এটা নামকরণ কেন করা হয়েছে? আপনারা যে কোনো অধ্যায় যখন পড়বেন, একটা জিনিস মনে রাখবেন যে অধ্যায়ের নামকরণটার বিশেষ একটা ব্যাপার থাকে। পুরো অধ্যায় সম্পর্কে একটা নামকরণ করা হবে, এটা কি এমনি এমনি করা হয়, যে কোনো একটা নাম দিয়ে দেওয়া হয় না, নামের একটা মাহাত্ম্য থাকে। পুরো অধ্যায়ে দেখেন গাণিতিক অনুসন্ধান, অর্থাৎ এই অধ্যায়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করা হবে বিভিন্ন গাণিতিক কৌশল। ধরেন একটা সমস্যাতে গিয়ে বা একটা প্রশ্নে গিয়ে ওরা 4-5টা সংখ্যা দিল, সেটা কতভাবে সাজানো যায় সেই জিনিসটা বলার চেষ্টা করবে একটা জায়গায়, সেটা শেখানোর চেষ্টা করবে। এই যে কতভাবে সাজানো যায়, এটা কি একটা অনুসন্ধানী টাইপের ব্যাপার স্যাপার না? এইরকম ব্যাপারগুলাই এখানে আলোচনা করবে। আবার ধরেন একটা সংখ্যা তালিকা দিল, সংখ্যা তালিকাটা কেমন হইতে পারে, কী হইতে পারে, সেই জিনিসগুলো ওনারা বোঝার জন্য আমাদেরকে প্রশ্ন দিল, বোঝানোর চেষ্টা করলো। তাহলে এই জিনিসটাও কিন্তু একটা অনুসন্ধানী টাইপের ব্যাপার।
তাই এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে গাণিতিক অনুসন্ধান, অর্থাৎ যে অধ্যায় থেকে আপনারা বিভিন্ন সমস্যা কিভাবে অনুসন্ধান করতে পারেন, কিভাবে সমস্যা সমাধানের পদ্ধতি অনুসন্ধান করতে পারেন, সেই জিনিসগুলো এখানে শেখানোর চেষ্টা করা হবে। তাহলে এই যে গাণিতিক অনুসন্ধান এই অধ্যায়ে আমরা কি আলোচনা দিয়ে শুরু করব? প্রথমে অধ্যায়টার নাম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রথম পৃষ্ঠায় নানান কিছু বলার চেষ্টা করছে, গল্প স্বল্প বলছে, আপনারা দেখে নিতে পারেন, এগুলো পড়ার কিছু নাই এখানে। 3, 4, 5 আমি 3, 4, 5 এই 4টা পৃষ্ঠা 2 নম্বর থেকে আর কি 2, 3, 4, 5 এই 4টা পৃষ্ঠা আপনাদের সাথে আজকে আলোচনার চেষ্টা করব একটা অঙ্কের মাধ্যমে। আর একটা অঙ্কই যদি শিখে ফেলেন এখানে, তাইলে মোটামুটি আপনার বলা যায় এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। দেখেন এই জায়গায় প্রথমে অলরেডি আপনারা কিছু না কিছু তো পড়ছেন এই অধ্যায়ে, তো একটা জিনিস তো শিখছেন যে সংখ্যাগুলো চিহ্নের সাহায্যে কতভাবে সাজানো যায়, এই জিনিসটা ওনারা চাওয়ার চেষ্টা করে এখানে। তো এই যে সংখ্যাগুলো কতভাবে সাজানো যায়, কখনো দেখবেন 3টা সংখ্যা বলে, অর্থাৎ এরকম হতে পারে ওনারা আমাদের দিল 3, 4, 5, এই সংখ্যাগুলা প্লাস মাইনাস দিয়ে কতভাবে সাজানো যায় সেটা প্রশ্ন করতে পারে, যে দেখাও যে। তারপরে হচ্ছে গিয়ে ধরেন 3, 4, 5, 6 এটা প্রশ্ন করতে পারে যে দেখাও যে এই 4টা সংখ্যা বিভিন্ন চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস বিভিন্নভাবে ঘোরায় ফিরে কতভাবে সাজানো যায়। এছাড়াও 4টার জায়গায় 5টা দিতে পারে, 6টা দিতে পারে, 7টা দিতে পারে। সমস্যাটা হচ্ছে আপনি যদি শুধু 3টা শেখেন, 4টা শেখেন বা 5টা শেখেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ আপনি শুধু ওই 3টাই পারবেন বা 4টা যেটা আছে ওটাই পারবেন, নিয়মটা পারবেন না বা চেঞ্জ করে দিলে আর পারবেন না। তাই আপনাকে নিয়মটা আগে বুঝতে হবে। আমি এই ক্ষেত্রে যেটা করি, একটা ম্যাজিকের মতো করে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। আপনি একটা মজার ছলে একটা কৌশল শিখে নেবেন। আমরা তো বাস্তব জীবনে কত রকমের কৌশল শিখি, তো একটা মজার ছলে একটা কৌশল শিখে নেবেন, সেই নিজের বাস্তব কৌশলটা এনে এখানে কাজে লাগাবেন। কি সেই কৌশলটা? চলেন আপনাদেরকে আগে কৌশলের সাথে পরিচয় করায় দিই। কৌশলটা হচ্ছে যখন আপনি মানে এই ধরনের অঙ্কগুলোকে এক প্রকারে বলা যায় যে সাজানো গোছানোর ব্যাপার। এটা কলেজে গেলে একটা টপিক পাওয়া যায়, বিন্যাস সমাবেশ, ওটির সাথে একটা কিছু সমন্বয় করা যেতে পারে। খেয়াল করেন, আপনাকে আমি যদি 3টা বর্ণ দেই, এই 3টা বর্ণ আমাদের মাথায় সুন্দর করে আমরা বিভিন্ন একটা জিনিস শিখতে পারি। কীরকম? ধরেন A, B, C এটা কিভাবে সাজানো যায়, একটা করে নিয়ে, 2টা করে নিয়ে, 3টা করে নিয়ে কতভাবে সাজানো যায় সেই জিনিসটা আমরা একটু দেখব। মনে রাখবেন, এটা কোনো মানে খেলা দেখাচ্ছি না, এই জিনিসটা একটা মজার ছলে আমরা একটা কৌশল শিখবো। এই কৌশলটা ম্যাথে নিয়ে জাস্ট খালি ইনপুট করে আমরা ম্যাথটাকে শিখে ফেলবো, দেখবেন কতটা সহজ। কীরকম? ABC এটাকে যদি আপনি সিঙ্গেলে লেখেন, তাহলে একটা A, একটা B, একটা C, 3টা হচ্ছে। একটা একটা করে লিখলে কিন্তু একবার A, একবার B, একবার C হইল। এবার 2টা করে লিখলে একবার AB, একবার BC আর একবার CA। দেখেন 2টা করে আমি যখন লিখলাম, তখন কিন্তু আমি ঠাস লিখতে পারলাম, কারণ আমার ধরেন যে পড়াইতে মুখস্থ আছে বা আমি বুঝি, তাই আমি লিখলাম। তাহলে আপনারও তো বোঝা উচিত, কারণ আপনি তো আমার ভিডিও দেখছেন বা আপনি তো আমার স্টুডেন্ট, কেন আপনি বুঝবেন না? 2টা করে লেখার জন্য আপনি একটু ইমাজিন করেন, আপনি চোখের সামনে একটু জিনিসটাকে ভাবেন, A, B, C। তাহলে A, B, C হলে কার সাথে কার ছন্দটা মিলানো যায়? দেখেন এই জায়গাগুলো যদি আমরা এভাবে মিলাই, তাহলে এর সাথে B মেলে, তার মানে AB। পথটা খেয়াল করেন, কোথা থেকে কোথায়? B এর সাথে C খেয়াল করেন, BC। C এর সাথে A খেয়াল করেন, CA। এখানে যেটা হয়, আমরা অনেক সময় বলে থাকি, আচ্ছা AB কে যদি আমি BA লিখি, অর্থাৎ এই AB কে আমি যদি BA লিখি, স্যার সমস্যা আছে? সমস্যা আপাতত দৃষ্টিতে নাই, কিন্তু কখনো কখনো যে আপনাকে সমস্যার সম্মুখীন হইতে পারে। তাই আপনি AB কে BA প্র্যাকটিস না করে AB কে AB প্র্যাকটিস করেন, সিকোয়েন্সটা শেখেন ছোটো সময় থেকে, যাতে ফিউচারে গেলে আপনার কাজে লাগে। তাহলে ছন্দটা কি আসলো? AB, BC, CA। এই যে জোড়া জোড়া বাঁধার একটা ছন্দটা আমরা এখানে বুঝলাম যে কিভাবে 2টা করে জোড়া বাঁধা যায়। এরপরে 3টা, তো এখানে আসেই বর্ণমালা 3টা ABC, জোড়া বেঁধে দিলাম, শেষ। এভাবেও কিন্তু খুব সহজে আপনি জোড়া বাঁধার সিস্টেমটা শিখতে পারেন। এই যে একটা সাধারণ ধরন বা একটা কৌশল, এটা আগে আপনার মাথায় সেভ করবেন। এইটাকে হুবহু অঙ্কে ইনপুট করব এমনটা না, কিন্তু দেখবেন এই জিনিসটা আপনাকে কতটা সহজ করে দেয়, কারণ এখানে আপনার ব্রেইনেও ইনপুট করবে ম্যাথের বিভিন্ন কৌশল বা একটা 3টা সংখ্যা কীভাবে ছন্দে মিলানো যায়। তাহলে 3টা সংখ্যা যখন ছন্দে আপনি মিলানো শিখবেন, এই ছন্দটাই আপনি ম্যাথে গিয়ে ম্যাথের ছন্দটা তৈরি করতে পারবেন।
ম্যাথমেটিক্যালি একটা ব্যাপার থাকে, আপনি ব্রেনকে যেদিকে ডাইভার্ট করবেন বা যেই জিনিসগুলো ইনপুট দেওয়ার চেষ্টা করবেন, ব্রেনকে যা শেখাবেন, ব্রেন ওই রকম জিনিস পাইলে খুব সহজে রিসিভ করবে। তাই আমরা এখান থেকে যেমন মিলানো বা সাজানোর ধারণাটা ব্রেনকে আগে দিয়ে রাখলাম সিগনাল, যে আমরা মিলাইতে পারি, সাজাইতে পারি। এবার আমরা ওই অঙ্কে গেলে দেখবেন মিলানো আর সাজানোর জিনিসটা রিসিভ করবে সহজে। চলেন আমরা শিখব। আমি আপনাদেরকে 4টা সংখ্যা নিয়ে দেখাবো। 3টা এমনি পারবেন, যেটা দেখাইলাম, 5টাও পারবেন, 6টাও পারবেন যদি আপনি 4টা সংখ্যা খুব ভালোভাবে পারেন। দেখেন, আমি 3, 4, 5, 6 আপনাদের বইয়েরটা দিয়ে আমি করাই, 3 না দিয়ে করাই। 4, 5, 6, 7 আপনাদের এই 4টা সংখ্যা আছে, হ্যাঁ, করে দেওয়া আছে, সবগুলো করে দেন, ওরা 2-3টা সাজায় দিছে। এই যে 4টা সংখ্যা দিয়ে কী ধরনের প্রশ্ন করছে, ব্রেইনে আগে প্রশ্নটা কমান্ড করেন। আপনারা অনেক সময় যেটা করেন, প্রশ্ন না দেখে সরাসরি অঙ্কটা বোঝার চেষ্টা করেন, এমনটা না। দেখেন, আপনাকে যদি সমস্যা এক্স্যাক্ট জানা থাকে, তাহলে সলিউশনটা আপনি সহজে ফাইন্ড আউট করতে পারবেন। কীরকম? আপনি যদি বোঝেন যে আপনার কোথায় যাইতে হবে, তাহলে কিন্তু আপনি ওই যাওয়ার রাস্তাটা সহজে চিন্তা করতে পারবেন। বা না বুঝলে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারবেন যে আমি তো জানি না কোথায় দিয়ে কোন জায়গা দিয়ে যাইতে হবে। তো আপনি যদি সমস্যাটা অ্যাকচুয়ালি না বোঝেন, তাহলে কিন্তু আপনি সমাধান সহজে ধরতে পারবেন না। প্রথম দিকের এই জটিল অঙ্কগুলো যখন করে, আমি একটু বিভিন্ন উদাহরণ দিই, আপনি ধৈর্য ধরে বুঝেন, মঙ্গল হবে। কারণ আর ঠাস করে আপনাকে নিয়মটা দেখায় ফেললে ব্রেন হয় রিসিভ করবে বা করবে না। না করলে তো বুঝলেনই না, আর করলেও বেশিক্ষণ মাথায় থাকবে না। সো আপনি ধৈর্য ধরে ধীরে ধীরে জিনিসটাকে রিসিভ করেন, ইউটিলাইজ করার চেষ্টা করেন। আসেন, এই যে 4টা, এখানে প্রশ্নগুলো কী কী দিতে, ওরা বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। এই 4টা সংখ্যা দিয়ে প্রথম প্রশ্ন, প্লাস এবং মাইনাস চিহ্নগুলোকে পরিবর্তন করে সর্বোচ্চ কতভাবে সাজানো যায় সেগুলো বের করেন। তার মানে এই প্রত্যেকটা সামনে আমরা প্লাস দিতে পারি, আবার মাইনাস দিতে পারি, আবার একটা সামনে প্লাস, একটা সামনে মাইনাস, নানানভাবে সাজায় কতভাবে সাজানো যায় সেই জিনিসগুলো আমাদের কাছে জানতে চাওয়ার চেষ্টা করা হয়েছে। এখন আমাদেরকে ফার্স্টে এটা খুঁজে বের করতে হবে। তারপর আরও অনেকগুলো প্রশ্ন করছে যে ওই সকল সংখ্যাগুলোকে যোগ করলে কি হয়, যোগ ফলের মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা দেখাও। তাহলে সবগুলো প্রশ্ন আপনার মাথায় যখন রইল, আগে এবার আপনি সাজানোটা যদি শেখেন, তাহলে সবগুলো পারবেন। তাহলে কিভাবে সাজাইতে হয় সেই জিনিসগুলো আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করি, আপনারা দেখেন বোঝেন কিনা। আপনার সামনে সংখ্যা থাকবে 4টা বা 5টা বা 3টা, যাই থাক, আপনি সংখ্যাগুলোকে লিখবেন আর সমান সমান দিয়ে রাখবেন, যোগটোগ করা দরকার নেই, জাস্ট সমান দিয়ে রাখবেন। প্রথমে সবগুলো প্লাস দেন, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে গিয়া আউট অফ সিলেবাস। প্রথমে সবগুলো প্লাস দিলেন, এটা একটা ধরন। এবার আসেন, এটা টান দিতে হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। একটা করে মাইনাস করতে হবে, একটা, আমি সব আলোচনা করবো শুধু মাইনাস ভিত্তিক, মাইনাসকে কোথায় কীভাবে চেঞ্জ করতে হয়। একটা করে মাইনাস দেবেন আগে। কীরকম? ধরেন আপনি 4 মাইনাস দিয়েছেন, তাহলে আর কাউকে মাইনাস দেবেন না। ধরেন আপনি এবার 4কে মাইনাস দেবেন না, তাহলে 4কে প্লাসে রাখেন। 5কে মাইনাস দিলাম, বাকি সব প্লাস রাখলাম। একইভাবে 4ও মাইনাস দিছি, 5ও মাইনাস দিছি, এবার আমি 6কে মাইনাস দিই, তাহলে আর কাউকে মাইনাস দেবেন না। একইভাবে এবার আপনি 7কে মাইনাস দেন, তাহলে দেখেন একটা করে মাইনাস দেওয়া কিন্তু 4 জনকেই শেষ। অর্থাৎ একবার যখন সাজাবেন, ওই সাজানোতে একবার যে পরিবর্তন করবেন, ওই জায়গায় আর কোনো পরিবর্তন করবেন না। অর্থাৎ আপনি যদি ভাবেন এখানে 4 দিলাম 4, তাহলে এখানে 5কে মাইনাস করি, তাহলে তো হইল না, ডাবল হয়ে গেল। ওদের কথা প্লাস মাইনাস সর্বোচ্চ কতভাবে সাজতে পারে বিভিন্ন পরিবর্তন করে। তাহলে আমি এখানে সবগুলো প্লাস ছিল, তার একটা মাইনাস করলাম, বাকি আর সবগুলো প্লাস রাখলাম, তাহলে এটা এক রকমের। আবার এসে মাইনাস করছে 5কে, বাকিগুলো সব প্লাস রাখছি। এইভাবে একটা করে চিহ্ন চেঞ্জ করে আমি 4ভাবে পরিবর্তন করতে পারি। এটা গেল। এবার আসেন জোড়া জোড়া। এই জায়গাগুলো ভালো করে বুঝেন, এই জায়গাগুলো আমার ধারণা আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়, তো একটু বোঝার চেষ্টা করেন জোড়া জোড়া কীভাবে চেঞ্জ করা যায়। জোড়া জোড়া চেঞ্জ করার জন্য আমার একটা সহজ টেকনিক আছে, আপনি যদি একটু মনে রাখতে পারেন ভালো হবে আপনার জন্য। দেখেন, জোড়া জোড়া চেঞ্জ করার জন্য আপনি একটাকে ফিক্সড করবেন। ধরেন আপনি 4কে আগে মাইনাস ফিক্সড করেন, তাহলে জোড়া তো আর একা হয় না, তাই না? এবার যেহেতু -4 ফিক্সড করছেন, তার সাথে সবাইকে আস্তে আস্তে জোড়া বাড়ান। কীভাবে? 4-এর সাথে আরেকজনকে মাইনাস লাগবে, তাইলে 4 মাইনাস, 5ও মাইনাস, এবার বাকিগুলোকে প্লাস রাখেন। 4 তো ফিক্সড, এবার 5 নিয়ে ফেলছে মাইনাস, 5 বাদ, তাহলে 5কে প্লাস করে দিলাম। অর্থাৎ ব্যাপারটা এমন, 4 নিজেকে মাইনাস দাবি করে স্থির হলো যে আমি মাইনাস, আমার সাথে কে আসবা, একবার আসলো 5, তখন বাকিরা সবাই প্লাস।
এরপরে আবার 4 ঠিকই আছে, 5 বললো যে না আমি আর মাইনাস হব না, তখন সে প্লাসই রইল। তখন 6 বললো যে ঠিক আছে আমি মাইনাস। ওকে, তাহলে দেখেন এখানেও 2 জন মাইনাস, এখানেও 2 জন মাইনাস। এবার 6 বললো যে না আমিও মাইনাস হব না, তো ঠিক আছে ও মাইনাস হবে না, আরেকজন আছে তো 7, সে মাইনাস হলো। 4 মাইনাস স্থির ছিল 3 বার, তার সাথে 3 জন 3 সময় এসে জোড়া বাঁধছে। এবার 4 বললো ঠিক আছে আমিও মাইনাস হব না, তার মানে এবার 4ও মাইনাস হইতে যাচ্ছে না, তাহলে 4 প্লাস হয়ে গেল। 5 বললো ঠিক আছে এবার আমি তাহলে 5 মাইনাস হচ্ছি এবং আমি ফিক্সড, অর্থাৎ 5 এবার মাইনাস নিয়ে ফিক্সড। 5-এর সাথে আপনি দেখেন এবার 5 যেহেতু ফিক্সড তাহলে 4-এর হিসাব তো শেষ, 4-এর আর কোনো এখানে হিসাব নাই। 5-এর সাথে একবার আপনি 6 মাইনাস করে জোড়া পড়েন, হইল। এবার আসেন আপনি এখানে যদি 5 তো ফিক্সড, 5 রাখেন, তারপরে 6 আর কি হবে না এবার মাইনাস, তাহলে 7কে মাইনাস করেন, হইল। কারণ 5-এর সাথে একবার 6 এসে জোড়া বাঁধছে, পরে 6 বলছে না আমি আর জোড়া বাঁধতে রাজি না, তো ঠিক আছে দিল্লি কা লাড্ডু, তার একবার খাওয়া শেষ, তার মজা বোঝা শেষ। তাহলে সে মাইনাসকে প্লাস হয়ে সে আর হচ্ছে কি মাইনাস হইলো না প্লাস হইলো, তখন 7 বললো ঠিক আছে আমি জোড়া বাঁধতেছি। তাহলে 5-এর সাথে জোড়া বাঁধা শেষ। আরেকটা জোড়া আছে, জানি না এটা দেখা যাচ্ছে কি না, তো এখানে আমাদের আরেকটা মানে 4-এর কাজ শেষ, মাইনাস 5ও মাইনাস নিয়ে জোড়া বাঁধা শেষ। এবার বাকি আছে 6 আর 7, তাহলে দুজন তো একবারই হবে সর্বোচ্চ, 4 5 6 মাইনাস 7 মাইনাস শেষ। আর কি কেউ মাইনাস হয় জোড়া কোনোভাবে আপনি খুঁজে দেখতে পারেন, যদি পান তাহলে এনে কমেন্টে লিখেন। আমি 2টা করে মাইনাস হওয়ার যতগুলো পদ্ধতি সবগুলো লিখছি, আশা করি এর বাইরে আর কোনো এক জোড়াও নাই যারা ডাবল মাইনাস হইতে পারে, অর্থাৎ 2 জনকে মাইনাস করে আর কোনো পদ্ধতি হবে না। এরপরে শিখবো আমরা 3টা করে কিভাবে মাইনাস সংগ্রহ করা যায় এক একটাতে, এটা সবচেয়ে চ্যালেঞ্জিং, আশা করি আপনারা বুঝবেন। চলেন দেখি। এখন আপনি যখন 3টা করে মাইনাস করবেন তখন 2 জনকে ফিক্সড করবেন, যখন 2 জনের বেলা ছিল 1 জনকে ফিক্সড করছি, এখন 3 জনের বেলায় 2 জনকে ফিক্সড করবো। কীরকম? প্রথমে আমরা 4 আর 5কে মাইনাস করব বোঝার সুবিধার্থে, 4 আর 5 মাইনাস, তাহলে এখন তো আরেকজন লাগবে, তা আমরা 3টা মাইনাস করব। তাহলে 6 বললো ঠিক আছে আমিও মাইনাস, তাহলে 7-এর দরকার নেই, 3টা করে মাইনাস করতে হবে, গেল এটা। এবার আসেন 4 আর 5 যেহেতু আপনি ফিক্সড করছেন, তাহলে 6 তো আগের বার মাইনাস হয়েছে, 6 বললো ঠিক আছে আমি আর এবার খেলবো না, তাহলে 7 বললো ঠিক আছে আমি খেলবো, তখন 7 এসে 3টা জোড়া বাঁধলো। তাহলে 2টা ফিক্সড রেখে তার সাথে 6 একবার এসে 3টা মাইনাস হইলো, পরে 6 আসেনি, 7 এসে 3টা মাইনাস হইলো, তাহলে শেষ। এই জোড়া তো আর কোনো কাজ নেই। আর কি কোনোভাবে সমন্বয় করা যায়? কোনো সিকোয়েন্স হয় না। এবার আসেন আপনি পরবর্তী এই 2টা যখন বাঁধা শেষ তখন আপনি লাস্টের 2টা বাঁধবেন, ভালো করে বুঝেন যে 6 আর 7 মাইনাস, এর সাথে এবার একটা একটা করে এই 2টা নেবেন, অর্থাৎ প্রথম 2টাকে ফিক্সড ধরে পরের 2টা একটা একটা করে দিয়ে 3টা করে মিলাবেন, পরের 2টাকে ফিক্সড ধরে তার সাথে একবার 5 নেন মাইনাস, 4 প্লাস থাক। আবার এ দুটো তো ফিক্সড, তার সাথে 5 বললো ঠিক আছে আমি তো একবার মাইনাস হয়েছে আর এবার হবো না, তো এবার বললো 4 ঠিক আছে আমি মাইনাস, তাহলে এখানে 3টা আসলো, এখানে 3টা আসলো। এইভাবে মোটামুটি 3টা করে আপনি মাইনাসের সজ্জিত কমপ্লিট করতে পারেন, এর বাইরে আর কেউ নেই। আপনি এর সহজ যদি কোনো পদ্ধতি জানেন ভালো, আর যদি না জানেন তাহলে এটা আপনি আরও 2-একবার টেনে টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। এই ছিল হচ্ছে 3টা করে কীভাবে জোড়া বাঁধা যায় সেই পদ্ধতি, এবং আমার মনে হয় আপনি যদি একটু ভালো মনোযোগ দিয়ে দেখেন বোঝেন তাহলে হয়ে যাবে সহজ। এবার আসেন কয়টা হচ্ছে একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে সবগুলো যদি আপনি প্লাস দেন, এরপর একটা একটা করে যদি মাইনাস দেন, 2টা করে মাইনাস দেন, 3টা করে মাইনাস দেন, তাহলে তো সবগুলো মাইনাস দেওয়া বাকি। তাহলে আরেকটা জিনিস বাকি, সবগুলো মাইনাস। তাহলে এবার টোটাল হলো কয়টা? 16টা সজ্জিত পদ্ধতি, অর্থাৎ আমরা প্লাস মাইনাস চেঞ্জ করে 16 রকমের পদ্ধতিতে সাজাইতে পারছি। এখন তোমার প্রশ্ন আসতে পারে একটা, যে স্যার 16ভাবে হইলেই যে কারেক্ট হবে এটা আমরা কীভাবে বুঝবো? এই জায়গাটা একটা প্রশ্ন। দেখেন একটা পদ্ধতি আছে, এই একটা সূত্র মনে রাখবেন, 2 টু দি পাওয়ার n। n মানে আপনাকে যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে, ধরেন 4টা সংখ্যা আমরা এখানে আলোচনা করছি, 4 5 6 7, 4টা সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, সেই 4 সংখ্যা অর্থাৎ যে কয়টা সংখ্যা সেইটা n এর মান, আপনি এখানে n এর জায়গায় সেই সংখ্যাটা বসান। কোনো কিছুর উপরে যত পাওয়ার থাকে সেই সংখ্যাটা ততবার গুণ হয়, বোঝায় আর কি। তাইলে টোটাল 4 বার 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে টোটাল 16টা হবে, এটাই সূত্র দিয়ে বোঝা যায়। তাহলে আপনি এই সূত্র মাথায় রাখলে বুঝতে পারবেন কয়টা সংখ্যা দেওয়া আছে, কয়টা সাজানো হবে, আর আপনি সাজানোর পরে গুণে দেখবেন সেই কয়টা হয়েছে কিনা, তাইলে বুঝতে পারবেন
আপনার অঙ্কটা হয়েছে কিনা। এখানে আবার একটু বলে দেই, 2 টু দি পাওয়ার n এটা একটা সূত্র, অর্থাৎ 2 এর উপরে আপনার যতগুলো সংখ্যা তত সংখ্যাটা দেবেন, দেওয়ার পরে দেখবেন যে যত আসে ততগুলা সজ্জিত পদ্ধতি বা বিন্যাস হবে। তো এখানে 16 আসছে, তার মানে 16টা লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা। এই হচ্ছে কি আমাদের টোটাল সংখ্যা সাজানোর প্লাস মাইনাস দিয়ে বিভিন্নভাবে সাজানোর পদ্ধতি। আশা করি আপনারা বুঝছেন। আমি আর 2টা বা 3টা মিনিট আপনাদের পুরো জিনিসটাকে সংক্ষেপে একটু বোঝায় দেব, আপনারা একটু মনোযোগ দিয়ে এখন। আমরা 4টা সংখ্যা সাজাইতে যাচ্ছি, প্লাস আর মাইনাস চেঞ্জ করে করে সাজাইতে হবে, এটা আমাদেরকে বলছে। তো প্রথমে আমরা সবগুলোকে প্লাস দিয়ে দিছি, দেওয়ার পরে তারপর আমরা একটা একটা করে চিহ্ন চেঞ্জ করছি। প্রথমে 4কে মাইনাস দিয়েছি তো সবাই প্লাস, 5কে মাইনাস দিয়েছি সবাই প্লাস বাকি, তারপর 6কে মাইনাস দিয়েছি বাকি সবাই প্লাস, 7কে মাইনাস দিয়েছি বাকি সবাই প্লাস, এভাবে দিলাম একটা করে। এরপরে 2টা করে মাইনাস দিব। 2টা করে মাইনাস দেওয়ার সময় একজনকে ফিক্সড ধরবো আমরা, যেমন আমরা 4কে ফিক্সড ধরছি। 4কে ফিক্সড ধরলে 5 এসে জোড়া পড়ছে, বাকিদের মাইনাস প্লাস রেখে দিয়েছি। 4কে ফিক্সড রেখে তখন 5 আবার চলে গেছে, যে 5 আর মাইনাস প্রোভাইড করবে না, সে প্লাস, তখন 6 এসে জোড়া পাচ্ছে। তারপরে এসে 4-এর সাথে আবার 7 জোড়া বাঁধছে, তাহলে কিন্তু 4-এর সাথে কারা কারা জোড়া বাঁধতে পারে মাইনাসে সেটা শেষ। তাহলে 4 হিসাবটা তখন বাদ দেবেন, 4 প্লাস। এবার -5, -5-এর সাথে জোড়া বাঁধা শুরু করেন মাইনাস দিয়ে দিয়ে। -5-এর সাথে 6 একবার আসে, -5-এর সাথে 7 একবার আসে। যখন যারা আসবে বাকিদেরকে প্লাস দিয়ে দেবেন, শেষ। এবার আসেন 4 শেষ, 5 শেষ, তাহলে আর কি রইল? 6। তো 6 আর 7 মিলে একটা জোড়াই তো হয়, আর তো কেউ হয় না। তাহলে এই হচ্ছে কি আমাদের টোটাল 2 বার করে আর 1 বার করে কিভাবে সাজানো যায়। এরপর আসেন 3টা করে মাইনাস কিভাবে বানানো যায়। 2টা করে জোড়া বাঁধবেন। আপনি 4-5 জোড়া বাঁধছেন, 4-5 বাঁধলে তো আর হইল না, 4-5 জোড়া বেঁধে বা ফিক্সড রেখে তার সাথে আরেকটা নিয়ে আসতে হবে। তাহলে 4 আর 5 তার সাথে 6 আসলো, 3টা হইলো, তাহলে 7 প্লাস। 4 আর 5 তার সাথে 7 আসলো, তাহলে 6 প্লাস। এইভাবে আমরা এখানে 3টা করে জোড়া বাঁধলাম 4 আর 5কে ফিক্সড ধরে। এবার আপনি 4-5 শেষ, 6-7কে ফিক্সড ধরেন। 6-7 ফিক্সড ধরলাম, তার সাথে 5 নিলাম, তাহলে 3টা আসলো। 4কে প্লাস রাখলাম, 6-7 ফিক্সড, 4কে মাইনাস, তাহলে 5 প্লাস, হয়ে গেল 3টা। এইভাবে তাহলে লাস্ট এসে সবগুলোকে আমরা কি দিলাম? মাইনাস করে দিলাম। তাহলে আমাদের সাজানোর সবগুলো পদ্ধতি শেষ। দেখেন এই হলো গিয়ে সিস্টেম। দরকার পড়ে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখন আসেন আমরা দেখি এদেরকে যোগ করলে কি কি পাওয়া যাবে। তাহলে দেখেন আমরা সবগুলো যোগ করে নিয়েছি। এই যে ব্যাপারটা আমরা সবগুলো সাজানোর পরে যে যোগ করার ব্যাপারটা থাকে, প্রথমটা যোগ করা 22, 14, 12, 10, 8, 4, 2, 0, 0, -2, -4, -8, -10, -12, -14, -22। একটা জিনিস কি বুঝতে পারছেন? আপনি যদি এই সিকোয়েন্সে না সাজান তাহলে আপনার যোগ বিয়োগের একটা প্যারা খাইতে হবে এবং অনেকটা সময় নষ্ট হবে। কিভাবে? আপনি একটু লক্ষ্য করেন, আমি যেভাবে যোগ করছি একটা সিকোয়েন্স মেইনটেইন হয়েছে, যে কারণে একটা সিকোয়েন্সে আমি ফলাফল পাইছি। আমি যোগ বিয়োগটা আমার সব করা লাগে নাই। কেন? দেখেন আপনি প্রথমে সব সিকোয়েন্সে করার কারণে, ঠিকঠাক এই রুলসে করার কারণে 22, 14, 12, 10, 8, 4, 2, 0 শূন্য পেয়ে গেছে যখন, তখন দেখেন এরপরে আরেকটা ঘর করলাম, ওটাও শূন্য পাইছি। তারপর আরেকটা ঘর করছে -2। এটা করার পর আমি আর করা লাগে না এগুলা, কারণ আমি জানি এরপরে বাকি সব ছোট হবে এবং নেগেটিভ হবে। তাহলে -2 এর কারণে 2 -2, 4 -4, 8 -8, 10 -10, 12 -12, 14 -14, 22 -22 হয়ে গেল। অর্থাৎ আপনি যদি এই সিকোয়েন্সটা বোঝেন, আমি যেভাবে সাজাইলাম এভাবে যদি আপনি বোঝেন, তাহলে এই ফলাফলগুলো আপনার ভুল হইল কিনা এটা আপনি বুঝতে পারবেন, অথবা অর্ধেক করে বাকিগুলো রিপিট করে দিতে পারবেন। তাহলে আপনি দেখেন ছন্দের সাথে সাথে আপনি বা কৌশলটা যদি রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অঙ্কটা সহজ হয়ে যায়। আর আপনি যদি র্যান্ডম স্টাইলে যা তা করে সাজান, যোগ করবেন, সংখ্যাগুলো আবার লিখবেন, তারপরে বুঝবেন, অ্যান্সার দিতে আপনার অনেক পেইন হবে, ভুল হইল কিনা এটা আপনি বুঝতেও পারবেন না। সো আমি বলবো যদি এইভাবে সম্ভব হয় আপনি এইভাবে শেখেন, আপনার জন্য কাজে লাগবে। দেখেন এখন ওনারা কি বলছে, কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ, এটা হচ্ছে কি 3 নাম্বার পৃষ্ঠায় যে লাস্টে আছে, ওনারা যা জিজ্ঞেস করছে, বলছে কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। কতভাবে বসানো যায়? আমরা তো এই যে বলে আসছি 2 টু দি পাওয়ার n, টোটাল কত? 16 ভাবে বসানো যায়, বসাইলাম। এরপরে বলছে পাশের ফাঁকা ঘরে লিখতে পারো, তার মানে পাশের ফাঁকা ঘরে এই কথাগুলো লিখলেই হয়ে গেল। তাহলে পৃষ্ঠা 3-এর যে কথাগুলোর অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেলাম এই অঙ্কের মধ্যেই। এরপর আসেন 4 নাম্বার পৃষ্ঠা কি বলছে দেখি।
4 নম্বর পৃষ্ঠায় বলছে অনুমান করে বলো দেখি, মানে অনুমান করে, অঙ্ক করার আগে তখন অনুমান করা হয়, এটাই তো কিন্তু গাণিতিক অনুসন্ধানের ব্যাপারটা। আপনি ফার্স্টে অনুমান করবেন, ভুল হইতে পারে, ভুল তো হবেই, কারণ আপনি যখন অনুমান করবেন সেটা হইতেও পারে নাও পারে, তবে কিছুটা প্রসেস জানা থাকতে হয়, জানা থাকলে কিন্তু অনুমানটা কাছাকাছি হয়, নাহলে তো আপনাকে বলতে মানে দেখানো হইলে হচ্ছে কি, ধরেন ছাগলের মাথা, আপনি যদি ছাগল কি জিনিস সেটাই না জানেন, তো ছাগলের মাথারে তো আপনি বাঘের মাথা বা কুত্তা বিড়ালের মাথাও বলতে পারেন, তাই না? তো একটু আইডিয়া থাকতে হয়। এরপরে বলছে 4 নম্বর পৃষ্ঠার লাস্টের যে শখ, অনুমান করে বলো দেখি ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি কি হতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা +22, সর্বনিম্ন সংখ্যা কত -22 হয়েছে। এরপরে বলছে ফলাফলগুলোকে ছোট থেকে বড় করে সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে? এটা একটা প্রশ্ন। ফলাফলগুলোকে আমরা বড় থেকে ছোট একটু সাজাইতে হবে, সেই জন্য আমি এই জায়গাটা একটু বেছে নিচ্ছি, আমি সংখ্যাগুলোকে একটু সাজায় নিই। ফলাফলগুলোকে বড় থেকে ছোট আপনারা একটু দেখেন, আমাদের শুরু হবে। তো এখানে কথাগুলো লিখে নিন যে ফলাফলগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে পাই। 22, 14, 12, 10, 8, 4, 2, 0, 0, আর ওদিকে না যাই, এরপরে হচ্ছে রিপিট হবে -2, -4, -8, -10, -12, -14, -22। এই হচ্ছে কি আমাদের ফলাফলগুলো আমরা কিন্তু পাইলাম, যে সাজাইতে বলছে সাজাইলাম। সাজানোর পরে ওনারা কি বলছে, তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যায়? এদের মধ্যে সম্পর্ক অনেক রকম আছে, আপনি যদি একটু দেখতে পারেন, দেখার মতো চোখ থাকলে অনেক কিছুই দেখা যায়, যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এর মধ্যে সবগুলো জোড় সংখ্যা। এখানে একটা বিতর্ক আসে, স্যার জোড় সংখ্যা কি নেগেটিভ হইতে পারে? এইসব বিতর্কে যাওয়া দরকার নাই, এগুলোর অ্যান্সার আছে, আমি যদি ভিডিও কন্টিনিউ করতে পারি সব ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। এখানে দেখেন সব জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কোনোটাই নাই, তাহলে এখানে সব জোড় সংখ্যা, এটা একটা সম্পর্ক। তারপরে আরও যদি বলেন, আপনি খেয়াল করে দেখবেন শূন্য আছে 2টা, তাহলে এর মধ্যে যদি আরও আপনি লক্ষ্য করতে চান সংখ্যাগুলো কমছে বাড়ছে কি এরকম কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা একটু দেখি আর কি। এখানে হচ্ছে কত ছিল আপনার 8, আর এখানে 2, এরকম কোনো সম্পর্ক আর পাওয়া যায় না। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এখানে সম্পর্কগুলো যে আমরা কি দেখলাম তাহলে, যে এই যে সবগুলো সাজানোর পরে সবগুলো ফলাফল মানে যোগফল আমরা নিচে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এদের মধ্যে কি সম্পর্ক আছে। তো আমরা সরাসরি এখানে একটা কথা বলতে পারি যে হ্যাঁ, এখানে একটা সম্পর্ক বিদ্যমান আছে। তাহলে সেই সম্পর্কটা কি, সেটা কিন্তু ওরা চায় না, ওরা বলছে মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে। তখন আপনি বলবেন যে হ্যাঁ, এখানে কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে, এটাই গেল। তারপর 5 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন। 5 নম্বর পৃষ্ঠায় এখানে 6 নম্বর কথা বলছে প্রশ্নটা, ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাচ্ছ অথবা কোনো সম্পর্ক খেয়াল করছো? তো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি, অনুক্রম শব্দটা জাস্ট একটু বলি, অনুক্রম বলতে বোঝায় কোনো নির্দিষ্ট নিয়ম পাওয়া যাচ্ছে কিনা, মানে জোড় সংখ্যা কিনা, বিজোড় সংখ্যা কিনা, মৌলিক সংখ্যা কিনা, এই ধরনের ব্যাপার। তো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি সব জোড় সংখ্যা, তাহলে এটা একটা নিয়ম বা এটা একটা অনুক্রম বা এটা একটা কি বলবো যে সম্পর্ক। তাহলে এখানে আপনি এটাই বলতে পারেন যে সবগুলো জোড় সংখ্যা আবার সবগুলো পূর্ণ সংখ্যা, এ দুটো বললে এনাফ। এখন দেখো 7 নম্বরে এসে অনেক কথা বলছে। 7 নম্বরে কি বলছে দেখি, ফলাফলগুলোকে ক্রমানুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য কি একই থাকবে? আমাদেরটার ক্ষেত্রে একই না, আপনি অন্য কোনো সংখ্যা নিয়ে করে দেখতে পারো, কিছু ক্ষেত্রে একই থাকে। আমি অনেকগুলোই করছি, 3টা দিয়ে করছি, 4টা দিয়ে করছি, 5টা দিয়ে করছি, 6টা দিয়ে করছি, বাচ্চাদের করাইছি, যারা আমার স্টুডেন্ট তোমরা জানো, তোমরা করছো। কিছু ক্ষেত্রে একই আসে পার্থক্য, কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে। যেমন এখানে পার্থক্যগুলো একই না, এখানে পার্থক্য যা, এই দুটো পার্থক্য তা না, এই দুটো পার্থক্য তা না। তো এইরকম পার্থক্যগুলোর ডিফারেন্স থাকে এটায়। তো এইটার অ্যান্সার হচ্ছে গিয়ে, এখানে যদি এই অঙ্কটা করো তাহলে তোমাকে লিখতে হবে যে না, এইগুলা প্রতি দুটি সংখ্যার পার্থক্য একই নয়। নেক্সট, কোনো ফলাফল কি শূন্য হতে পারে? হ্যাঁ, এখানে ফলাফল 2টা শূন্য হয়েছে, তাহলে বলতে পারো হ্যাঁ, এখানে ফলাফল 2টা শূন্য হতে পারে এবং 2টা শূন্য হয়েছে। কোনো ফলাফলে পুনরাবৃত্তি হতে পারে? জি। এখানে আপনি তাকায় দেখবেন যে কোনো ফলাফলে পুনরাবৃত্তি হয়েছে কিনা। এখানে যদি দেখেন এটা 2, আর কোনো 2 আছে না, 4 নাই, তার মানে এখানে কোনো ফলাফলের পুনরাবৃত্তি হয় না। পুনরাবৃত্তি অর্থাৎ যদি এমন হতো এখানে আরেকটা 2 আসতো, তাহলে বলতাম ফলাফলের পুনরাবৃত্তি হয়েছে, তার মানে এখানে কোনো ফলাফলের পুনরাবৃত্তি হয় নাই। যোগ অথবা বিয়োগ চিহ্নের সংখ্যার উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে? তো সাধারণ ব্যাপার,
যোগ আর বিয়োগ দিলেই তো সংখ্যা ছোট বড় হয়? অবশ্যই নির্ভর করে। তাহলে এখানে লেখা যেতে পারে যে হ্যাঁ, যোগ অথবা বিয়োগ চিহ্নের উপরেই নির্ভর করে সংখ্যাটি বড় বা ছোট হবে। গেল 5-6 প্রশ্ন বানাইতে বলছে, তোমরা প্রশ্ন বানিয়ে নিতে পারো, আর না হলে আমার পিডিএফ ফর্মটা সংগ্রহ করে ওখান থেকে তোমরা করতে পারবা। এরপরে 6 নম্বর পৃষ্ঠায়, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, তারপর আমি 6 নম্বর পৃষ্ঠার কি বলছে, তোমাদের খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য নিচের ফাঁকা ঘরে লেখো, সেই সঙ্গে একটি এমনটি হওয়ার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো, তাও লিখে রাখো। তারপরে বলছে এই যে 2টা ছক চেনো তোমরা, এ বিষয়ে আমার শীটটা আছে, সেটা আমি সুন্দর করে লিখে রাখছি জিনিসগুলা। তো আপনারা যদি মনে করেন আপনাদের শীটটা প্রয়োজন, তাহলে আপনারা ওই যে বললাম আমার ভিডিওর নিচে আমার গ্রুপ বা পেজের লিঙ্ক পাবেন, ওখানে গেলে মেসেঞ্জারে আপনি মানে আমাকে নক করলে আমি আপনাকে পিডিএফ দিয়ে দেবো, বা আমার স্টুডেন্টদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারবেন। তো এখানে দেখেন ওদের এই যে শখগুলার পৃষ্ঠা 6 নম্বরের যে 2টা শখ সুন্দর করে যা যা লেখা উচিত আমি এখানে লিখে দিয়েছি। প্রথম শখে ওনারা যে জানতে চাইছিলেন না, তুমি কি তোমার খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্যগুলো লেখো, তা আমরা এর মধ্যে কী কী বৈশিষ্ট্য খুঁজে পাইছি। আমি যেমন একটা লিখছি প্রতিটি মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা আসে, তারপর 2 নম্বর লিখছি ধনাত্মক ও ঋণাত্মক মান দুইটাই আসে, তারপরে বলছি যে একাধিক শূন্য বিদ্যমান, তারপরে আমি এটা দিয়ে বলছি যে এখানে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যা 16 হইতে পারে, তারপরে বলছি একই সংখ্যার পুনরাবৃত্তি হয়। এখন নাকি একই সংখ্যা পুনরাবৃত্তি হয়? একই সংখ্যা পুনরাবৃত্তি হয় না, দরকার নেই এটা। তারপরে হচ্ছে গিয়ে সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজালে প্লাস মাইনাসের উপর নির্ভর করে সংখ্যাগুলো পরিবর্তন হয়, এটাও তো আমরা জানি যে হয়। তারপরে বলছে ফলাফলগুলো জোড় সংখ্যা হচ্ছে সর্বদা। তারপরে হচ্ছে গিয়ে বড় থেকে ছোট সাজালেও ফলাফলগুলো একই রকম হচ্ছে, অর্থাৎ এই সংখ্যাগুলো ঘোরায় ফেরা তুমি যাই সাজাও সংখ্যা তো সংখ্যাই থাকবে, যেমন আছে তেমনই, সেই জিনিসগুলো বলার চেষ্টা করছে। দ্বিতীয় ঘরে যা আছে এগুলো আর আমি না পড়ি, তোমরা সেটা নিয়ে ওখান থেকে একটু দেখে নিতে পারো সবগুলো। তো আজকের লেকচার আলটিমেট আমরা যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে পৃষ্ঠা 6 পর্যন্ত, এবং 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আলোচনা করছে। 7 নম্বর পৃষ্ঠা একটু দেখে রাখি, আপনাদের সাথে ডিসকাসও করে রাখি। 7 নম্বর পৃষ্ঠাতে ওনারা বলছে একক কাজ, এই যে ঘরটা, এখানে ওনারা বলছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে না সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে ফলাফল কি আসে। তো আপনি সংখ্যাগুলোকে এই যে এই ফলাফলগুলোকে যদি আমি বড় থেকে ছোট না সাজাই, ছোট থেকে বড় সাজাই, তাহলে কি আমার সংখ্যা চেঞ্জ হয়ে যাবে? একই তো থাকবে, সেটাই বলছে। 4টির বদলে যদি 3টি ক্রমিক সংখ্যা নাও তাহলে কি হবে? 4টা নি করছি, এখন আপনাকে 3টা নি করতে বলছে, এটা আরও সহজ। 3টা নি করলে কীরকম হবে? 4টির বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করে দেখো, অর্থাৎ 4টির বেশি নিয়ে কাজ করে দেখতে বলছে। এটা আমি আমার স্টুডেন্টদের করেছি, আমার সেটাও করা আছে, আপনারা করে নিতে পারেন। যদি সমস্যা হয় আমাকে বললে আমি আমার একটা ভিডিও বানিয়ে দিতে পারি। 4টির বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করো। তো এরা বলছে ভিন্ন অন্য কোনো 4টি সংখ্যা নিয়ে কাজ করে দেখো আগের বারের মতো সংখ্যাগুলো ফলাফল একই আসে কিনা, হাত পাস অনেক কিছু, এগুলো নিয়ে আর আমি কিছু না বলে আপাতত এই ছিল আমাদের আজকের আলোচনা। টোটাল 7 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের প্রথমে বলছিলাম 4 পৃষ্ঠা পর্যন্ত করবো, পরে আমরা দেখলাম যে 7 পৃষ্ঠা পর্যন্ত কভার করতে পারছি। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনারা বুঝতে পারছেন। যে জায়গাগুলো বুঝবেন না সেগুলো একটু রিপিট করে দেখে বোঝার চেষ্টা করবেন। আপনাদের সবাইকে আজকের মতো শুভকামনা জানিয়ে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনারা নিজেরা দেখবেন, একটু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করেন, কারণ আমি যেহেতু ফ্রি রিসোর্সটা দিচ্ছি আপনাদেরকে, একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে অন্তত আমার পড়াটা দিয়ে আপনার যদি উপকার হয়, আপনি আপনার আরেকটা বন্ধুরও উপকার করলে আমি খুশি হব, কারণ আপনি আমার কাছ থেকে ফ্রি একটা জিনিস পাচ্ছেন। সো আমার প্রতি আপনার কৃতজ্ঞতার একটা জায়গা থাকে। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরে পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।